শেখ মুজিবুর রহমানের ঠিক যতটুকু গুরুত্ব আমি যদি আজকে এভাবে নিহত হই তাহলে ঠিক আমারই ততটুকু গুরুত্ব। এটা আমি সাহস করে বলতে চাচ্ছি। বাংলাদেশে এখন স্বাধীন বাংলাদেশ, এখন আমাদের এই কথাগুলো বলতে হবে। জিয়াউর রহমানের যে গুরুত্ব, কেন আবু সাইদের সেই গুরুত্ব থাকবে না? এটা আপনারা বলেন। সবাইকে শুভেচ্ছা। টকিং এনিমেলের আমাদের পডকাস্টের দ্বিতীয় পর্ব 15 আগস্ট শোক সমাচার। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে পালিয়ে যান। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নতুন যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে, সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় 15 আগস্টকে, যেটা এত বছর বাংলাদেশে জাতীয় শোক দিবস নামে সরকারি ছুটি হিসেবে তালিকাভুক্ত ছিল, সেটি বাতিল করা হয়। আজ 15 আগস্টে ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর যে বাড়িটি 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়, ভাঙচুর করে, সে বাড়িতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের কিংবা বঙ্গবন্ধুর যারা আমাদের ভক্ত যারা, তারা হলো যে শ্রদ্ধা জানাতে গেলে সেখানে দেখা যায় যে বিএনপি, জামাত কিংবা ছাত্র জনতার একটা বড় অংশ তাদেরকে সেখানে যেতে দেয়নি, তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের সময় যেভাবে ছাত্রলীগ কিংবা পুলিশ সন্দেহের ভিত্তিতে যে কারো ফোন চেক করতো, বা সেই পদ্ধতিতেই দেখা গেছে যে বিভিন্ন ব্যক্তিবর্গ বা বিভিন্ন মানুষের ফোন চেক করা হয়েছে, কিংবা যাকে সন্দেহ করা হয়েছে তাকে পুলিশের হাতে কিংবা তাকে আর্মির হাতে তুলে দেওয়া হয়েছে। তো এই দীর্ঘ আওয়ামী শাসনের 15 বছর বা তার বেশি সময় ধরে শোক দিবসকে কেন্দ্র করে এক ধরনের যে রাজনৈতিক গেইন আওয়ামী লীগ সবসময় আদায় করার চেষ্টা করছে, যে শোক দিবসকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানেও ব্যানার টানানো, কিংবা দীর্ঘ 1 মাসের জাতীয় শোক পালন, গণমাধ্যমগুলোতে সবসময় দেখা যাচ্ছে যে শোকের মাস বলে যে লোগো ঝুলিয়ে রাখা বা লোগো দেখানো, কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ইয়াকে কেন্দ্র করে উৎসব কিংবা আনন্দ উৎসব করতে দিচ্ছে না, কিংবা দেখা গেছে আপনি কোনো প্রোগ্রাম করতে পারছেন না, কারণ আপনাকে বাধ্যতামূলক আপনাকে শোক পালন করতে হবে। তো এই আওয়ামী রেজিমের পতনের পর দেখা গেছে যে এই দীর্ঘ 15 বছর পর বাঙালি আসলে সেভাবে, বা আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষজনই সেভাবে শোক পালন তাকে আর এনফোর্স করা হচ্ছে না, এবং শোককে কেন্দ্র করে যে রাজনীতি সেটাও আসলে এখন আর দেখা যাচ্ছে না। উল্টো দেখা যাচ্ছে যে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে, যে আমরা আগে জানতাম যে 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন, সেটাকে কেন্দ্র করে দেখা গেছে যে বিএনপি বা তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় ব্যানার টানানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাইকে গান বাজাচ্ছে কিংবা স্পিকারে গান বাজছে। এই যে রাজনৈতিক যে পালাবদল কিংবা শোককে কেন্দ্র করে যে পালাবদল, সেটা নিয়ে আজকে আমরা আলাপ করব। তো আমরা আলাপ করার জন্য আসলে অনুরোধ করছি আকাশ ভাইকে। ধন্যবাদ নিলয়। আজকে আমাদের বিষয় হচ্ছে 15 আগস্ট শোক সমাচার। তো এটা তো আসলে নতুন করে বলার কিছু নাই, সবাই আমরা জানি, আর নিলয় বললেন। তো আমি জেনারেলি আসলে প্রথমত আমি যেই জিনিসটা বলতে চাইবো আসলে সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যক্তিবাদী বা আইকনবাদী পলিটিক্সের যে ইতিহাস, সেই জিনিসটা নিয়ে আমি আসলে আগে একটু আলোকপাত করতে চাইবো। সেটা হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আসলে আমাদের এখানে যারা রাজনীতিবিদ ছিলেন তাদেরকে আসলে সকল দলই যারা ক্ষমতায় গেছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবাই আসলে আইকন হিসেবে তাদের যে নেতা আছেন তাদেরকে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করে তারা হচ্ছে দেশের পলিটিক্সটা করতে চেয়েছেন আর কি। তো এটা আসলে জনগণের খুব একটা কোনো উপকার নাই আসলে এতে। কেন নাই? কারণটা হচ্ছে আমরা যদি দেখি, ধরেন একটা সংগ্রামে আমরা যে অবদান, কিংবা শেখ মুজিবের অবদানের কথা বলি, বা জিয়াউর রহমানের অবদানের কথা বলি, শেখ হাসিনা, খালেদা জিয়া কিংবা এরশাদও আমরা জানি একসময় নিজেকে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাতে আসলে যেটা হয় সেটা হচ্ছে এইটাকে আমরা যদি একদম একটু দার্শনিকভাবে বলি, এটা হচ্ছে একদমই ব্যক্তিবাদী এবং ইগোইস্টিক পলিটিক্সের একটা এক্সপ্রেশন। এটার সঙ্গে আসলে জনগণের কোনো সম্পর্ক নেই। কেন? কারণটা হচ্ছে কোনো যুদ্ধ আসলে একা কেউ করতে পারে না। আর আমরা যদি সেখানেও দেখি, আমরা যদি শেখ মুজিবুর রহমানকে আমরা চিন্তা করি, দেখা যাবে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের আসলে মোটা দাগে 2টি পর্যায়ে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যে উনি স্বাধীনতার আগে যে স্বাধিকার আন্দোলনে বাংলাদেশের, অবশ্যই স্বাধিকার আন্দোলনের প্রধান নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। জনগণ তার উপর ভিত্তি করে স্বপ্ন দেখেছে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি দেখেন, একজন মানুষ, ধরা যাক, মানে আমি শেখ মুজিবুর রহমানের কথা বাদ দিয়ে ধরেন আমার একটা কথা বলি, ধরেন আমি একটা কোম্পানি করলাম, কোম্পানি করার পর আমি একটা উদ্যোগ নিলাম। তো ধরেন যে এখন স্টার্ট আপ আছে বা নানান কিছু, তো একটা উদ্যোগ নিলাম, 5 বছর পরে সেটা একটা বিশাল মহিরু আকার ধারণ করলো। ধারণ করার পরে আমি বললাম কি এই কোম্পানিটা আমার হাতে তৈরি, কিন্তু ইটস নট ট্রু। কোনো কিছু কখনো কোনো মানুষ একা করতে তো পারে না।
আর এই যে সকল সময় যে ক্রেডিট নিয়ে নেওয়ার একটা যে রাজনীতি বাংলাদেশে, আমরা জানি আমাদের এই যে মানে পালানো যে আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে যিনি পালালেন শেখ হাসিনা, উনি নিজেও এভাবেই বলতেন এটা আমার বাবার দেশ, উনি স্বাধীন করেছেন, হ্যাঁ আমি মানে যেন এটা ওনার একটা জন্মগত অধিকার এই দেশ শাসন করার। এই যে এক ধরনের মানে একটা বংশ পরম্পরামূলক রাজনীতি, আইকনবাদী রাজনীতি, হ্যাঁ, সেই জিনিসগুলোতে আসলে জনগণের কোনো সুবিধা হয় না, এবং সবচেয়ে বড় কথা সেটা আসলে সত্যিও না কখনো। আপনারা জিনিস দেখেন, আমি যদি ধরুন বেসিক প্রশ্ন করি যারা আজকে শোক দিবস পালন করছেন তাদের যদি বলি যে শেখ মুজিবুর রহমান ছাড়া কি আমাদের কোনো নেতা ছিলেন না? জাতীয় চার নেতা কেন আইকন হয় নাই? কেন ভাষা নিয়ে আইকন হয় নাই? যাই হোক, মানে এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের যারা রাজনৈতিক দল ছিলেন ওনারা সবসময় ওনাদের যে পলিটিক্যাল গেইন বা দলীয় যে রাজনীতি, দলীয় ক্ষমতায় থাকার জন্য সোজা কথা, সেই জিনিসটাকে আসলে ব্যবহার করেছেন। এবং আমি মনে করি আসলে জনগণের আজকে এটা বোঝার সময় এসেছে, যেহেতু আমরা একটা অভ্যুত্থান, একটা বিপ্লবী পরিস্থিতিতে রয়েছি, সেটা হচ্ছে যে আসলে আমাদের মানে ওনারা তো কেউ ঈশ্বর নন, ওনারা তো কেউ আল্লাহ নন যে ওনাদের উপর আমাদের এক ধরনের মানে অগাধ বিশ্বাস স্থাপন করে আমাদের হচ্ছে ওনাদেরকে মেনে নিতে হবে। এই যে নিলয় বলছিলেন একটু আগে যে আমরা গত 15 বছরে প্রায় জোর জবরদস্তিমূলক এক ধরনের অগাধ শোকের মাস হিসেবে পালন করা, এটা একদম জাতিকে বাধ্য করা হয়েছে। এবং আমরা দেখেছি যে জিয়া রহমানকেও বিএনপিও একইভাবেই হচ্ছে যে ব্যবহার করছে তাদের মতো করে। তো আলটিমেটলি আসলে আমি যদি চিন্তা করি যে সামগ্রিকভাবে আমাদের এই যে অগাস্ট বিপ্লবের যে মেইন রাজনৈতিক আমি বলবো যে অর্জন, সেটা হচ্ছে জনগণের ক্ষমতায়ন। জনগণ এখন প্রতিবাদ করতে জানে, জনগণ নিজেরটা নিয়ে প্রতিবাদ করতে জানে, সামাজিকভাবে একটা কোনো কিছু যখন হয় সেটা নিয়ে সে প্রতিবাদ করতে জানে, এবং এই কালচারটা, এই প্র্যাকটিসটা একটা বিরাট রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের এখানে জনগণের মধ্যে এখন তৈরি হয়েছে। তো এই জিনিসটাকে বেস করে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আসলে এই জায়গাগুলো আমাদের, বিশেষ করে যারা একটু পড়াশোনা জানা লোক কিংবা নিজেদের কালচার হিসেবে দাবি করেন, ওনারা যদি একদমই ওই আওয়ামী লীগের গত 15 বছরের যে প্রোপাগান্ডা কিংবা স্বাধীনতার পর থেকে যে প্রোপাগান্ডামূলক যে আপনার বয়ানগুলো, সেগুলো যদি আমরা মেনে নিই, সেগুলো যদি আমরা হজম করে বসে মনে ভাবি না এখন তো আগস্ট শোক তো পালন করা যেতে পারে, এটা তো ব্যক্তিগত, ঠিক আছে, নিঃসন্দেহে আপনার যদি কারোর প্রতি ভালোবাসা থাকে তা তো আপনি করবেনই, সে তো আর কেউ বাধা দিচ্ছে না। কিন্তু এগুলোকে যদি আমরা গভীরভাবে সূক্ষ্মভাবে না বুঝতে পারি, আমি মনে করি যে আসলে আমাদের জাতি গঠনের কিংবা আজকে যে নতুন বৈষম্যহীন একটা সমাজের স্বপ্ন আমরা দেখছি, সেই জিনিসটা কোনোদিনই গড়ে ওঠা সম্ভব হবে না। এবং আজকে দেখেন, নিলয় পার্শিয়ালি উল্লেখ করলেন যে আজকে আমরা আমাদের এই যে এলাকায় দেখলাম যে এইখানে যখন 15 আগস্টের আওয়ামী লীগের যে বয়ান, সেটার কাউন্টার হিসেবে বিএনপি হচ্ছে খালেদা জিয়ার জন্মদিন পালন করছে। তো এর চেয়ে বেহায়াপনা তার কিছু হয় না। আপনি কি এরকম একটা প্রপাগান্ডাকে আপনারও আর একটা বেহায়া প্রপাগান্ডা দিয়ে ডিল করতে পারবেন? এই জিনিসগুলোতে আসলে জনগণের সবচেয়ে বড় কথা, আমার বিএনপি আওয়ামী লীগের কাছে আসলে কোনো এক্সপেকটেশন নেই। ওনাদের দলীয় জিনিস করবেন, সেটা আমরা খুব জানা কথা। এটাতে আসলে নতুন করে তার আমরা বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করার কিছু নাই। সেটা তো আমরা স্বাধীনতার 50 বছরে আমরা সবাই খেয়াল করছি, দেখছি, আমরা খুব ভালোভাবে নিজেদের জীবন দিয়ে আমরা বুঝতে পারছি যে ওনারা আসলে জনগণের পক্ষের কেউ না। সেই জায়গায় আমি জনগণকে বলবো যে এই সমস্ত যে পলিটিক্যাল বিষয় আছে, সেই জিনিসগুলো থেকে আসলে সেই জিনিসগুলো প্রথমত আমাদের বুঝতে হবে এবং এগুলোর কাউন্টার দিতে হবে। আরেকটা পয়েন্ট আমি নীলকে দেওয়ার আগে আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে ধরেন এই যে আমাদের যে জুলাই বিপ্লবটা হলো সেইখানে আমাদের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ, বা উনি দ্বিতীয় শহীদ সম্ভবত, যাই হোক, উনি আমাদের একজন আইকন হিসেবে এই আমাদের সবাইকে ইন্সপায়ার্ড করেছেন। এবং আমরা সেই যে তার যে অদম্য সাহস, সে পুলিশের সামনে গিয়ে বুক পেতে যে গুলি নিচ্ছে, সেই সাহসকে আমরা শেখ মুজিবুর রহমানের কাছ থেকে দেখেছিলাম। আমি জানি এটা আপনাদের কাছে খুবই উইয়ার্ড লাগতে পারে, মনে হইতে পারে যে এটা কীরকম তুলনা হলো, কোথায় শেখ মুজিব, কোথায় না, একদমই না। শেখ মুজিবুর রহমানের যদি আমরা ভিতরে আরও সূক্ষ্মভাবে চিন্তা করি, শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় কোথায় ছিলেন? কেন ছিলেন না তিনি দেশে? কেন তিনি আমি বলবো যে মুনতাসির মামুন সহ আওয়ামী লীগের যে দালালদের যে ইতিহাস, সেই ইতিহাসের থেকে বের হয়ে যদি আমরা আরও শো বই আছে যেখানে আমরা এই জনগণের ইতিহাসটা আসলে কি ঘটেছিল সেই সমস্ত জিনিস আমরা পেতে পারি। আর আমি বলবো ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে আমি এক পেশেভাবে বলছি, আপনারা 10টা বই পড়েন না। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এটা তো একটা বিরাট ব্যাপার। আমরা কেন আসলে একটা বয়ান নিয়ে থাকবো? আমরা দেখি যে আসলে 10 জন লোক কী বলছে। এটা তো আমাদের জীবনের একটা জাতীয় জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। এটা নিয়ে আমরা কেন 10টা বই পড়বো না? কেন 10টা রেফারেন্স থেকে একজন মানুষ আমরা কেন আসলে সেটা নিব না? আমরা অবশ্যই সেটা নিব। এবং সেই জায়গাটা থেকে আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি, দেখা যাবে আসলে যে ভিতরে শস্যের ভিতরে অনেক ভূত ছিল। শেখ মুজিবুর রহমান কেন ফর্মালি স্বাধীনতার ঘোষণা দেন নাই?
আপনারা অনেকে বলবেন 7 মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনারা কি জানেন উনি জিয়া পাকিস্তান দিয়ে শেষ করেছিলেন? জিয়া পাকিস্তান দিয়ে শেষ করার মানে কি? উনি যে পাকিস্তানের যে কাঠামো ছিল সেটাকে উনি ধরে রাখতে চেয়েছিলেন, রাখার, এবং সেইটার উনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এটা বুঝতে হবে আপনাদের, এই সমস্ত কিছু খুবই পলিটিক্যাল। এরপর উনি গোল টেবিল বৈঠকের আলোচনা কেন করেছিলেন? তারপরে ছাত্র জনতা যখন বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছিল গোল টেবিল না রাজপথ, 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 সেটা কি আপনারা ভুলে গেছেন? সেগুলো ইতিহাসে ঘাটলে সব কিছু পাওয়া যাবে। এই সমস্ত প্রোপাগান্ডা, এবং আরও একটা খুব ভয়ঙ্কর দিক হচ্ছে স্টেটের যে অ্যাপারেটাস থাকে, স্টেট বিভিন্ন দিক থেকে তার পলিটিক্যাল বয়ান মানুষের মগজে, মানুষের হৃদয়ে ঢোকানোর চেষ্টা করে। ধরা যাক আওয়ামী লীগ গত 15 বছরে পাঠ্যপুস্তকের মধ্যে শেখ মুজিবুর রহমানের ওই ছাতা হারিয়ে যাওয়ার যে মহত্ব, সে সমস্ত কিছু ঢুকিয়ে অনেক গভীর লেখা, অনেক গুরুত্বপূর্ণ লেখাকে বাদ দিয়ে সেই সমস্ত ব্যক্তিবাদী যে প্রোপাগান্ডিস্ট, এক ধরনের প্রবন্ধ বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, সিনেমা বলেন, সেই সমস্ত জিনিস যখন তারা তৈরি করলো, সেগুলো যেই ছেলেটা গত 20 বছর আগে জন্মেছে সে তো স্কুলে গিয়ে এটাই পড়লো, তাকে তো আপনারা জীবনেও বুঝাইতে পারবেন না যে শেখ মুজিবুর রহমান আসলে বঙ্গবন্ধু না, উনি শেখ মুজিবুর রহমান, এবং উনি হচ্ছে আমাদের মতোই ভুল ত্রুটি সম্পন্ন একজন মানুষ। আরেকটা কথা, এই কথাটা থেকে বলি, সবাই মানুষ ভাই। আমাদের যিনি শাসন করতেছেন উনি আমাদের চেয়ে একদম সুপিরিয়র কোনো এক্সিস্টেন্সে নাই আসলে। বরঞ্চ জেনারেলি যদি আমরা চিন্তা করি, পৃথিবীর হিস্ট্রিতে এখন পর্যন্ত যারা ক্ষমতা কাঠামোর সবচেয়ে উপরে গেছেন, এটা আমি বাংলাদেশ নিয়ে বলছি না, আপনারা সারা পৃথিবীতে দেখেন যারা গেছেন ওনারা সবাই খুবই জটিল মনের মানুষ। এবং আপনি নিশ্চিতভাবে দেখেন যারা ক্ষমতায় গিয়ে আমি করেছি বলা মানুষেরা কিন্তু আসলে খুব একটা সহজ সরল মানুষ হয় না। আমরা জানি ক্ষমতায় যাইতে হইলেই এক ধরনের কমপ্লিকেশনস থাকে, অনেক ধরনের জটিলতা থাকে, নানান কিছু থাকে। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে ভাই আমাদের কাউকে পূজা করার কিছু নাই, আমাদের কাউকে একদম মাথায় তুলে রাখার কিছু নাই। আমরা যার যেটুকু অবদান আছে সেটাকে অবশ্যই স্বীকার করবো, কেন স্বীকার করবো না? কিন্তু তার চেয়ে বেশি কিছু যদি আমরা করি সেটা আসলে জনগণের জন্য কখনোই ভালো হবে না। এবং এই ধরনের লোক যারা এগুলো প্রচার করেন যে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, পৃথিবীর কোনো দেশে আছে যে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা? পৃথিবীর কোনো দেশে আছে? তো পৃথিবীর যতগুলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে জাতিরাষ্ট্রের উদ্ভব হইলো, সব দেশেই তো এরকম স্বাধীনতা আন্দোলনের নেতা আছে, কই ওরা করে না কেন? আমাদের এই যে বাঙালির, ওই যে আকবরের কথাটা বলছিলাম, সম্রাট আকবর বলেছিলেন যে বাঙালির মসনদ পূজা করার এক ধরনের একটা ইনহেরেন্ট একটা প্রবণতা আছে। তো আমাদের এই যে শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যে আমাদের বঙ্গবন্ধু করে যে ফ্যান, আপনারা জানেন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু কে উপাধি দিছিল? এটা কি জনগণ দিছিল? হ্যাঁ, জনগণ সেখানে ছিল নিশ্চয়ই, কিন্তু 69-এর গণ অভ্যুত্থানটা হয়েছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে। মাওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতা অনেকেই ছিল, বামপন্থীরা ছিল, ডানপন্থী ছিল, আওয়ামী লীগ ছিল, ভাসানীর ন্যাপ ছিলেন, আর অনেকেই ছিলেন। কই তাদের কথা তো হয় না। পরে কি হলো, শেখ মুজিব যখন জেল থেকে বের হইলেন গণঅভ্যুত্থানের পরে, তিনি কিন্তু ওটাকে কবজা করে নিলেন। সেই মাওলানা ভাসানীকে একদমই না জানিয়ে তারা সম্মেলনটা ডাকলেন, এবং ডাকার পর সেখানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। তো এই সমস্ত জিনিস ইতিহাস যখন দেখেন, আমরা যখন জাতির পিতা বলতেছি বা জাতির মাতা বলতেছি, সেই সময়টা আমাদের খুবই সূক্ষ্মভাবে, সতর্কভাবে এগুলো বিবেচনা করতে হবে আসলে। সেটা ছাড়া আমাদের অন্য কোনো সুযোগ নেই। এখানে কোনো দল মতের কথা হচ্ছে না, এটা জনগণের কথা। আমরা আমাদের ইতিহাসটা ঠিক করতে হবে। আমাদের যে জাতি তার ইতিহাস যদি সামগ্রিকভাবে আমরা না বুঝি, তাহলে আমরা কিভাবে আসলে আজকে নতুন যে আমাদের বিপ্লবী বা গণঅভ্যুত্থানের পরের যে একটা সামগ্রিক একটা বৈষম্যহীন সমাজের আমরা কামনা করছি সবাই, সেটা আসলে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে? আকাশ ভাইয়ের আলাপের থেকে একটা আমি পয়েন্ট নিতে চাই, সেটা হলো যে উনি বলেছেন যে শেখ হাসিনার যে একটা ন্যারেটিভ থাকতো সবসময়, আমি দেখতাম যে, বা আমরা দেখতাম, সেটা হলো যে দেশটা আমার বাবা মুক্তিযুদ্ধের ঘোষক, আমার বাবা মুক্তিযুদ্ধকে দেশটাকে স্বাধীন করেছেন, উনি না থাকলে দেশটা স্বাধীন হতো না, আমরা এখনও পাকিস্তানের গোলাম থাকতাম। তো আলথুজারের ইডিওলজি বা স্টেট অ্যাপারেটাস যদি আমি একটা আলাপ করতে চাই, যেমন সেখানে একটা অংশ, সেটা হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস আর কি, যে রাষ্ট্র জনগণকে শোষণ করার জন্য বা নিজের সুবিধার্থে মানুষের মধ্যে কিছু ইডিওলজি পুশ করে দেয়, এবং এই ইডিওলজিগুলো পুশ করার জন্য সে কী করে, সে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানকে সে ব্যবহার করে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে সে কিছু প্রোপাগান্ডা বা নিজস্ব কিছু রাজনৈতিক ইডিওলজিকে সে জনগণের মাথায় ঢুকিয়ে দেয়, যাতে জনগণ সে ন্যারেটিভগুলোকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে সেভাবে ফাংশন করে এবং রাষ্ট্রের মতো করেই চলে। এই যেমন গত 15 বছরে আওয়ামী শাসনামলে আমরা যেটা দেখেছি যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, কিংবা ধরেন যে একটা মানুষ যখন মানুষ যে শিখছে কোনো কিছু, শেখার জন্য তার সবচেয়ে বড় মাধ্যম হলো তার পরিবার। মানুষ কিন্তু পরিবার থেকে সবার আগে তার শিক্ষা গ্রহণ করাটা শুরু করে, তারপরে সে শিক্ষা তার আশেপাশের বন্ধু বান্ধব কিংবা আশেপাশের মানুষজনের কাছ থেকে, তারপরে তার শিক্ষা গ্রহণের একটা বড় মাধ্যম হলো তার শিক্ষা প্রতিষ্ঠান।
গত 10 থেকে 12 বছরে পাঠ্যপুস্তকে যে পরিমাণ বড় পরিবর্তন এসেছে আর কি, যে বঙ্গবন্ধুকে যেই উপরে তোলা হয়েছে আর কি, বঙ্গবন্ধু সেই, কিংবা আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সেই, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগেরই সব মানুষ মরছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব কিছুতে আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগ না থাকলে দেশের মানুষজন দিশেহারা হয়ে যেত, দেশের মানুষজন মুক্তিযুদ্ধ করতে পাও না। এই যে ন্যারেটিভের পর ন্যারেটিভ, এই যে কাউন্টার ন্যারেটিভ, এই যে প্রোপাগান্ডার ন্যারেটিভ, এটা এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিংবা জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা যাচ্ছেন, রাষ্ট্রপতি যাচ্ছেন, কিংবা আওয়ামী লীগের এমপি নেতারা যাচ্ছেন, তারা যে একই ন্যারেটিভ, একই বয়ান, একইভাবে তারা মানুষের মধ্যে সেট করে দিচ্ছেন। এই যে আকাশ ভাই বলেন যে পৃথিবীর কোনো দেশেই এইভাবে রাষ্ট্রীয়ভাবে, এভাবে জাতীয়ভাবে এত দীর্ঘ পরিসরে 1 মাস নিয়ে আসলে শোক পালন করার কোনো নজির নেই। এখন জুলাই বিপ্লবের ফলে দেখা গেছে যে জুলাই বিপ্লবের ফলে মানুষের বাক স্বাধীনতা, যেটা আমরা সবসময় কথা বলতাম আমাদের বাক স্বাধীনতা নেই, সেটা যে মানুষের কথা বলার স্বাধীনতা এসেছে। অনেক মানুষ আগে দেখা গেছে এখন ফেসবুকে তারা বিভিন্ন ন্যারেটিভ দিচ্ছে, আর কেউ বলতেছে যে হ্যাঁ বঙ্গবন্ধুকে নিয়ে আমরা শোক পালন করব, কিন্তু 50 বছর আগে মারা যাওয়া একজন ব্যক্তি শোককে বর্তমানে যে তাজা রক্তের উপর আমার দাঁড়িয়ে আছে আর কি, সেটাকে কখনই শেয়ার হতে পারে না। আবার কেউ কেউ বলছে যে হ্যাঁ 71-এ মুজিবের যে অবদান, সেই অবদানের কথা ভেবে আসলে এই শোক কিছুই না। এই যে বিভিন্ন ন্যারেটিভ, এই যে বিভিন্ন আলাপ, আসলে এটা নিয়ে আসলে আমরা আসলে কি, যে শোক দিবস আসলে শোক কতটুকু, বা এটা আসলে কতটুকু রাজনৈতিক, বা এটা কতটুকু আসলে আওয়ামী প্রোপাগান্ডার অংশ? আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আসলে যে আহ, ধরা যাক মানে বা আপনি যদি আপনাকে সুন্দর করে বলে আসলে শোক নিয়ে হাসিনার ব্যক্তিগত রাজনীতি আসলে কতটুকু ছিল আর কি, যে হাসিনা নিজেকে এই 15 বছর ক্ষমতা টিকে রাখার জন্য আমরা দেখেছি তাকে যে এই যে হাসিনা ক্ষমতা আসার পর থেকে আরো 3টা 2009 সালে যে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারপর হাসিনা হলো যে আরো 3টা নির্বাচন করেছে, 14, 18 এবং 24, এবং প্রত্যেক নির্বাচনে আমরা দেখেছি রাতের বেলা ভোট চুরি করে, কিংবা দেখা গেছে যে ডেমো একটা ইয়া করে, কিংবা প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বানচাল করছে। এই অবস্থাতেই হলো যে মোট ভোটারের 30%, 40%, কিংবা কোনো অঞ্চলে মাত্র 9% ভোট পেয়ে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তো শোকের সাথে আসলে শেখ হাসিনার ব্যক্তিগত স্বার্থ কতটুকু আর কি, সেটাই। অবশ্যই আসলে এটা তো বলার অপেক্ষা রাখে না যে আসলে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে যেভাবে ব্যবহার করেছেন। প্রথমত আসলে আরেকটা কথা বলে নিতে হবে যে আসলে 75-এর 15 আগস্টে শেখ মুজিবুর রহমানকে যে সপরিবারে হত্যা করা হয়েছে, এটাতে তো আসলে এটা যে একটা নিষ্ঠুরতম নৃশংসতা, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলো খুবই পলিটিক্যাল ব্যাপার। শেখ মুজিবুর রহমান আমরা জানি 74-এর মনন্তরের কথা জানি, জনরোষের কথা জানি আমরা, হ্যাঁ, এবং নানান রকমের বিচিত্র শেখ মুজিবুর রহমানের পরিবারের লোকজন, শেখ কামালেরা ব্যাংক ডাকাতি থেকে শুরু করে আরেকজনের বউকে অপহরণ করা থেকে শুরু করে নানান কিছু তারা করেছেন। সো শাসকদের এই ধরনের পরিণতির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, তাদের নিজস্ব যে কৃতকর্ম থাকে সেটাই জড়িত থাকে। তবুও আমাদের আসলে বলতে হবে যে ধরা যাক আমি যদি বলি যে সেটা নিশ্চয়ই হয়তো সেই সময় পরিস্থিতিটাই সেরকম ছিল, রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক সকল রকমের পরিস্থিতি। কিন্তু আসলে শেখ মুজিবুর রহমানকে যদি আমরা নৃশংসভাবে মানে যারা হত্যা করেছেন সেটা না করে তার যে কৃতকর্ম ছিল সেটার কারণে যদি তাকে বিচারের মুখোমুখি করা যেত, আমি মনে করি আসলে বাংলাদেশের মানুষ যে পরবর্তী 40 বছরের যে ন্যারেটিভের মধ্যে ভুগল এবং সেই কারণে এরকম ব্যক্তিবাদী যে প্রোপাগান্ডিস্ট যে হাসিনা যেটা করতে পারলো, বা হচ্ছে জিয়াউর রহমানকেও তো একইভাবেই হত্যা করা হয়েছে। তো সো এই যে দুই দলেরই আমাদের খুব ইন্টারেস্টিংলি আমরা দেখবো যে আসলে ওনারা মোটামুটি একই চরিত্রেরই। আর আওয়ামী লীগ যেহেতু সর্বসম্মতভাবেই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সময় তাদের কোটানকোট অবদানের যে বয়ানটা সেটা বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে, বা সেটা আওয়ামী লীগ করতে পেরেছে, বা সেটা আসলে একভাবে সত্যিও, কারণ যেহেতু শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তো সেই দিক থেকে আসলে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, সকলেই আসলে এই জিনিসগুলোকে ব্যক্তিগত ক্ষমতায়, ব্যক্তিগত যে স্বার্থ এবং হচ্ছে যে তাদের দলীয় যে স্বার্থ, সেই জায়গা থেকে তাদের যে আবার বারবার ক্ষমতায় ফেরত আসার যে রাজনীতি, সেটাতেই তারা প্রধানত ব্যবহার করেছেন। আরেকটা জিনিস আমি বলতে চাইবো, ধরেন কোনো মানুষ যদি আসলে এরকম আলাপ করেন যে সকল ক্রেডিটই ওনার, তাহলে ওনাকে সন্দেহ করার আসলে যথেষ্ট কারণ রয়েছে। এবং আমরা জানি শেখ মুজিবুর রহমানও কিন্তু আমাদের দেশ কখনো বলতেন না। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা এই দেশটা তো কারো বাপের দেশ না। কিন্তু আমরা শেখ হাসিনার বয়ানে এখন যেমন আপনার ফেসবুকের কল্যাণে সবাই দেখছেন যে অসংখ্য ক্লিপ আছে, শেখ হাসিনা বলছেন যে আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, এটা আমার দেশ, আই ওয়ান্ট অ্যাবসোলুট পাওয়ার। সো উনি যে ফ্যাসিস্ট এটা তো উনি নিজেই বলছেন, এটা উনি তো জনগণের শাসক না, আসলে ছিলেন না কখনোই। এবং সেই জন্য উনি আসলে এই যে 15 বছরের দুঃশাসন, মানুষের মধ্যে যে বিক্ষোভ, সেই কারণে উনি আসলে 5 জুলাই পালাইতে বাধ্য হয়েছেন।
সো এটা আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে পৃথিবীর এক ধরনের এরকম বিচার থাকে, হ্যাঁ, ওই আমরা কার্মা বলি, সবসময় হয়তো ঘটে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে, একজন এক একভাবে পায়। আমরা এই যে গত একদিন আগে সালমান এফ রহমানকে আমরা দেখলাম যে উনি দাড়ি টুপি শেভ টেভ করে এক ধরনের কামলার মতো, হ্যাঁ, এটা খুব অদ্ভুত জিনিস বলি, এটা আমরা সবাই জানি, কিন্তু এগুলো আসলে মনে হলে না খুবই ক্ষোভ কাজ করে ভিতরে, যে একজন এমপি, একটা ছাত্রলীগের ফরিদপুর উপজেলার একটা নেতা, হ্যাঁ, ওই মন্ত্রীর পিএস, ওইখানকার সে, মানে যারা পাতি নেতা আমরা বলি, ওনারা শয়ে কোটি টাকা, হাজার কোটি টাকা লোপাট করে দিছে। আর আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা 20 টাকা দিয়ে চলতাম। তা আমাদের এই যে ট্যাক্সের টাকা মিডল ক্লাসের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে সকল কিছু নিয়ে, সালমান এফ রহমান থেকে শুরু করে, শাহ আলম থেকে শুরু করে, আগের ওই যে বাচ্চু ছিল, আর হাজার শয়ে যারা এরকম লেসপেন্সার গ্রুপ আছেন, আওয়ামী লীগের যারা দালালেরা আছেন, শেখ হাসিনার যারা পাঁচাটা লোক ছিলেন, তারা কিন্তু কোটি লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে ফেলছে। আপনারা এই যে ঋণের কথা জানেন, $98 বিলিয়ন এখন ঋণ, $94 বিলিয়ন গত বছরে নাকি পাচার হয়েছে, এরকম আমরা শুনছি। তো এই সামগ্রিকভাবে আমরা জনগণেরা কিন্তু আসলে এই জিনিসগুলো যদি না বুঝি, আমাদের কিন্তু আজীবনই হচ্ছে আসলে এই সমস্ত জিনিসের জন্য আমাদের ওই যে এটাকে কি বলে, যে আমাদের ভুইগা যাইতেই হবে আর কি, সেই জিনিসটা থেকে আমরা বেরোইতে পারবো না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আর এত আবেগপ্রবণ হওয়ার কিছু নাই, একটা জাতি কখনো এত আবেগ দিয়ে গঠিত হইতে পারে না। হ্যাঁ, বাঙালির এটা একটা বড় পয়েন্ট, আমরা জানি যে বাঙালি ইমোশন দিয়ে চিন্তা করে, সেটা সবই ঠিক আছে, কিন্তু আমাদের একটু লজিক্যালি বুঝতে হবে জিনিসগুলো। কারণ ভাই, আমার পক্ষে যেটা যাচ্ছে না সেটা নিয়ে যদি আমি এবার না উনি আমার লোক বলি, এটা তো বোকামি ছাড়া আর কিছু না। এখানে একটা সেটা হলো যে এই 1975 সালে সপরিবার যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর 2 ছেলে, তার স্ত্রী, তাদের ওয়াইফ থেকে শুরু করে, বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল থেকে শুরু করে ইয়া হয়েছে। সো এই যে একটা আমরা ন্যারেটিভ দেখতে পাচ্ছি আর কি, যে মানুষজন বলছে যে অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি মানুষজনের কিছু বক্তব্য আর কি, যে ওই গণহত্যা আসলে, বা ওই হত্যা, ওটা গণহত্যার থেকে বড় কথা, ওই হত্যা আসলে কতখানি শোক হতে পারে। যেখানে আমরা দেখলাম যে জুলাই মাস থেকে শুরু করে যে ছাত্র বিপ্লব হলো, সেখান থেকে কিন্তু আমরা বা বিভিন্ন সরকারি হিসাবে বলুন বা গণহত্যা হিসাবে বলুন, 500-600 মানুষ মারা গেছে, কিংবা আনঅফিসিয়াল হিসাবে সেটা 1000-এর উপরে হতে পারে আর কি। কিংবা আমরা দেখতে পেলাম যে 2013 সালে শাপলা চত্বর হেফাজতকে দমনের নামে যেটা হলো, যে আওয়ামী দমন পীড়ন, যে তাদেরকে নির্বিচারে হত্যা করার একটা সেটা রিসেন্ট টাইম আমরা দেখলাম সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে আর কি, বিভিন্ন ফুটেজ, যেটা দীর্ঘ সময় মানুষের সামনে থেকে ধামাচাপা দেওয়া ছিল আর কি, ছিল। তো শুধু তাই নয়, বিভিন্ন সময় যে রাজনৈতিক যে গুম কিংবা আয়নাঘরের মতো, যে বিএনপির কাউকে কিংবা যে কোনো ব্যক্তি, কিংবা যে আবরার ফাহাদ হত্যা আর কি, মানে এই যে দীর্ঘ 15 বছর আওয়ামী শাসনামলের মতো আওয়ামী লীগের মতো গণহত্যা আসলে, বা আওয়ামী লীগের হত্যাকাণ্ড আসলে কোনো সরকার বাংলাদেশের কেউই চালায়নি আর কি। সো 71 সালের যুদ্ধের বিষয় সম্পূর্ণ ভিন্ন বিষয়, বাট যুদ্ধের বিষয়ে বাদে আমি জাস্ট বলি, শুধুমাত্র এই 15 বছর আওয়ামী শাসন যে পরিমাণ মানুষ বিচারবহিতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিংবা যে পরিমাণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কিংবা শুধুমাত্র এই লাস্ট 1 মাসে শেখ হাসিনা তার ক্ষমতাকে টিকে রাখার জন্য, তার এই ফ্যাসিস্ট রেজিমকে বাঁচিয়ে রাখার জন্য নির্বিচারে পুলিশ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের সংগঠন ছাত্র যুবলীগ দিয়ে নির্বিচারে গুলি করে পিটিয়ে যে মানুষ হত্যা করেছে আর কি, সেইটার যে শোকের যে সেটা আসলে কতখানি আসলে আমাদের শোক হিসেবে পালন করা উচিত কিনা। কিংবা শুধুমাত্র তাই না, আমাদের দেশে বিভিন্ন ব্যক্তি যারা বাংলাদেশের শুরু করে বাংলাদেশের গঠনে, বাংলাদেশের বর্তমান যে অবস্থানে অবদান রেখেছেন, তাদের মৃত্যুতে আসলে আমরা কেন শোক পালন করছি না? কিংবা শুধুমাত্র বাংলাদেশ কেন, বিশ্বের যে বিভিন্ন দেশে অনেক ব্যক্তি যাদের পুরো বিশ্বের গঠন, তাদের আসলে কেন আসলে শোক পালন করা হচ্ছে না? শুধুমাত্র বঙ্গবন্ধু এবং তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে বলেই শোক পালন করা হচ্ছে। কিংবা বিএনপি আমলে আমরা দেখেছি যে জিয়া রহমানের মৃত্যুতে কখনো এভাবে গভীরভাবে বিএনপি শোক পালন করেনি আর কি। সো এই যে শোক পালনটার যে রাজনীতি বা শোকের যে বিষয়টা আর কি, এটা থেকে আসলে এখন জনগণ বের হয়ে যেতে চাচ্ছে। এবং এখন দেখলাম যে আমরা যেই হয় যে জনগণকে যে ডিভাইড করার যে একটা ব্যাপার, যে একটা বিশাল জনগণ বলতেছে না বঙ্গবন্ধুকে নিয়ে এভাবে মকারি করা ঠিক হচ্ছে না, আবার একটা দল বলছে ঠিক আছে, যে শেখ হাসিনার যেই কাজটা করেছে, শেখ হাসিনাই তার বাবার যে সম্মানটা সে নষ্ট করেছে, যার কারণে মানুষ আসলে সেই শোকটাকে আর বুকে ধারণ করতে পারছে না। মানুষের কাছে আসলে এটা শোক না, মানুষ নতুন করে এই হত্যাকাণ্ডকে শোক হিসেবে দেখছে। সো এটা নিয়ে আসলে আপনার কি মনে হয়? প্রথমে যেটা বলতে চাইবো যে যেমন অনেকেই এখন বলছেন যে 15 আগস্ট তো যদি আমি শোক পালন করতে চাই তাহলে সমস্যা কি, আপনারা যদি সেখানে বাধা দেন তাহলে আপনারাও তো ফ্যাসিস্টের মতোই আচরণ করছেন। সেটা নিঃসন্দেহে প্রাথমিকভাবে তো সত্যই বলা যেতে পারে আসলে, যে আমি যদি কাউকে আমার মতো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আসলে আপনারা 1975 সালে শোক নিয়ে খুবই
মানে ভিতরে ভিতরে ভীষণ কাবু এখনও। তো আবু সাইদ মারা গেলেন কবে? জুলাই বিপ্লব কতদিন আগের ঘটনা। আজকে এই জিনিসটা করে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে, এটা কি আপনারা বুঝতে পারতেছেন না? আমি সেজন্য প্রথমত আপনাদের ধিক্কার জানাবো যে এই জিনিসটা, এই যে জুলাই আমাদের যে রক্তটা, এখন আমরা রাস্তাঘাটে হাঁটলে রক্তের গন্ধ পাচ্ছি, সেই জিনিসটাকে আপনারা ভুলে গিয়ে নতুন দেশ তৈরি করার বদলে আপনার যে ঐতিহাসিক একটা ক্ষোভ, একটা শোক, এই সমস্ত জিনিস নিয়ে এখন একটা দ্বিধা বিভক্তি রাজনীতিতে আপনারা চলে আসছেন। এটা খুবই দুঃখজনক, ভেরি শেমফুল এই ধরনের বিষয়। এবং নীলেশ একদমই রাইটলি বলেছেন যে শেখ মুজিবুর রহমানের ঠিক যতটুকু গুরুত্ব, আমি যদি আজকে এভাবে নিহত হই তাহলে ঠিক আমারই ততটুকু গুরুত্ব। এটা আমি সাহস করে বলতে চাচ্ছি। বাংলাদেশে এখন স্বাধীন বাংলাদেশ, এখন আমাদের এই কথাগুলো বলতে হবে। জিয়াউর রহমানের যে গুরুত্ব, কেন আবু সাইদের সেই গুরুত্ব থাকবে না? এটা আপনারা বলেন। বাংলাদেশে সাগররুনি যে হত্যা হলে, এত নৃশংসভাবে হত্যা হওয়ার পরেও কেন সংবাদ সম্মেলন কিংবা সাংবাদিকরা কোনো ধরনের কোনো কিছু করতে পারলো না, এবং যারাই করতে গেলো তাদেরকে থ্রেট করে বসায় দেওয়া হলো? বাংলাদেশে এরকম হাজার হাজার হত্যা হয়েছে, হাজার হাজার, স্বাধীনতার পর থেকে কোনো কিছুর বিচার হয়েছে? নৃশংসতা কি শুধু শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরেই হয়েছে নাকি? এবং আমি এখানেও আর একটা কথা বলতে চাই, আপনারা দেখেন এই যে শেখ হাসিনা যেভাবে শেখ মুজিবুর রহমানের যে নৃশংস মানে হত্যাকাণ্ডটা হইলো, সেটা নিয়ে যে রাজনীতি করলেন, ওই যে আমরা এখন তো আসলে সবাই বুঝে গেছি উনি যে স্বজন হারানোর বেদনার কথা যেটা বলতেন, উনি তো খালি ওনার নিজেরটা, এবং সেটা উনি ফিল করেন। আমি আরও একটা এক্সট্রাঅর্ডিনারি কথা বলি, শেখ হাসিনা যে নিজে শেখ মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে খুব ফিল করেন, আমি সেটা আমার কাছে কেন জানি মনে হয় না সেটা। যদি তাই করতেন তাহলে উনি নিজে এত গণহত্যা কীভাবে চালাইলেন? উনি নিজে এত পরিবারের লোক কীভাবে খালি করলেন? বাংলাদেশে কেউ দেখছে কোনোদিন গুম দেখছে এইভাবে কোনোদিন গুম কেউ দেখছে? আপনার আচ্ছা, গুমের কথা মনে পড়ে আরেকটা জিনিস বলি। আপনারা কি জানেন জহির রায়হানকে কে গুম করছিল? কিভাবে গুম হয়েছিলেন উনি? কেন গুম হয়েছিলেন? নিঃসন্দেহে জানেন। খুবই জেনারেলি আমি একটু বলি। জহির রায়হান উনি তো ফিল্ম মেকার ছিলেন। তো উনি হচ্ছে ওই সময় কলকাতায় মানে প্রথমত উনি একটা ডকুমেন্টারি করতেছিলেন, আর হচ্ছে মুক্তিযুদ্ধের কিছু ডকুমেন্টেশন উনি করছিলেন। তো সেই সময় শেখ মুজিবুর রহমান যেরকম পাকিস্তানে চলে গেলেন, এটাও আপনারা বোধহয় খুব একটা ভালোভাবে জানেন না যে শেখ মুজিবুর রহমান আসলে পাকিস্তানি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলেছিলেন যে আপনারা এখনও কেন নিচ্ছেন না আমাকে, এইসব জিনিস বুঝতে হবে, তারপর আপনারা বুঝতে পারবেন যে উনি শেখ মুজিব না বঙ্গবন্ধু। আর একটা জিনিস, সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন তখন ভারতে কী করছিলেন? হ্যাঁ, নিঃসন্দেহে আওয়ামী লীগের প্রগতিশীল ছাত্রলীগের যারা অংশ ছিলেন অনেকেই যুদ্ধ করছেন। এই ছাত্রলীগ তো আর মানে এখনকার যে ছাত্রলীগ আর 1971 সালের ছাত্রলীগ একরকমের ছাত্রলীগ না, এবং সেইখানে অনেক প্রগতিশীল অংশ ছিল যারা মুক্তিযুদ্ধে অবশ্যই সক্রিয় অংশগ্রহণ করেছেন, সেটা নিয়ে মিথ্যা কথা বলার কোনোই সুযোগ নেই। কিন্তু আওয়ামী লীগের যারা পার নেতা ছিলেন ওনারা ওইখানে বাইজি নাচ দেখতেছিলেন, মদ্যপান করছিলেন এবং আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। জহির রায়হানের কাছে এই জিনিসগুলো ডকুমেন্টেশন ছিল। সো ওনাকে রাষ্ট্র থেকে থ্রেট দেওয়া হয়েছিল যে এগুলো নিয়ে যদি ফাড়াফাড়ি করো, বেশি লাফালাফি করো, তোমার কিন্তু খাওয়া দেওয়া হবে, এবং উনি বলছিলেন যে আমি সব কিছু ফাঁস করে দিব। তারপরে ওনাকে এই যে আমাদের মিরপুরের এখানে শিয়ালবাড়ির এই সাইডে এনে, তখন তো আর এইদিকে এরকম ছিল না অবস্থা, এখানে এনে তাকে হত্যা করা হয়েছে। এবং জহির রায়হানের যে বোন ছিলেন তিনি যখন শেখ মুজিবুর রহমানের সঙ্গে গিয়ে দেখা করলেন যে আমার ভাইকে তো এইভাবে করা হলো, আমার ভাই নিখোঁজ, আমি পাচ্ছি না, বলছে তুমি বেশি যদি কথা বলো তাহলে তোমাকেও গুম করে দেওয়া হবে। তো এই হচ্ছে বাংলাদেশের গুমের ঐতিহাসিক শুরু, সেগুলো আমাদের বুঝতে হবে। কাউকেই এত বেশি ওই যে মানে ওই দুধের মতো সাদা মনে করার কোনো কিছু নাই। হ্যাঁ, মানে এই জিনিসগুলো পলিটিক্সে সবসময় ক্রিটিক্যালি দেখতে হবে আমাদের। শুধু জহির রায়হানই না, ধরেন যে আপনার এই যে স্বাধীন বাংলাদেশে যদি বলি 71 সালের পরে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারে নিহত ব্যক্তিকে, প্রথম বিচারপতি হত্যাকাণ্ড, যদি আমি অফিসিয়াল বিচারপতি হত্যাকাণ্ড বলি, সেটা সিরাজ শিকদারের সাথে আর কি। মানে একজন মানুষ, সে ভিন্ন মতের, ভিন্ন রাজনৈতিক একটা এবং সিরাজ শিকদারের যে রাজনীতি সেটা তো কি ছিল, যে নিপীড়িত জনগণ, যে বঙ্গবন্ধু কিংবা তার রক্ষী বাহিনীর, যে তথাকথিত বাকশাল কিংবা তার রক্ষী বাহিনীর নির্যাতনে মানুষ যখন আসলে অসহায়, সেই মানুষকে মুক্তির জন্যই তো সিরাজ শিকদারের সর্বহারা ইয়াতের দল। সেই সিরাজ শিকদারকেও কিন্তু বঙ্গবন্ধু হত্যা করেছে, বঙ্গবন্ধু রক্ষী বাহিনী তাকে হত্যা করেছে, বঙ্গবন্ধুর পুলিশ বাহিনী তাকে হত্যা করেছে। এবং তখন বঙ্গবন্ধু সে হত্যার পরে সংসদে দাঁড়িয়ে কি বললেন উনি, যে সিরাজ শিকদার আজ কোথায়, লাল ঘোড়া দাঁড়, এই যে অধ্যত্ত আর কি। উনি তো সেম, উনার কন্যা, উনার মেয়ে, এই যে 2021 সালে যে সংসদে দাঁড়িয়ে যেভাবে বলে কোথায় ওরা, কোথায় আমার বিরোধীরা, ঠিক সেম ভাবে উনি 40 বছর আগে সেম কাজই করে গেছেন, একদম সেম। এবং আমরা আজকে আসলে এখান থেকে দাবি তুলতে চাই, এবং আমরা বলতে চাই যে সাধারণ জনগণ একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আমরা যতক্ষণ ক্ষমতাকে প্রশ্ন করব, যতক্ষণ আমরা চাপ দিতে থাকবো, ততক্ষণই আমাদের অধিকার আদায় হবে। ছাইরা দিলে কিচ্ছু হবে না। আজকে আমরা এখান থেকে বলতে চাই
যে স্বাধীন বাংলাদেশে যতগুলো গুম হয়েছে, এবং আপনারা জানেন আইনের সব কিছুর রেকর্ড থাকে, যদি ইচ্ছাকৃতভাবে ধ্বংস না করে দেওয়া হয়, এবং ধ্বংস করে দেওয়া হইলেও আমরা জানি, কারণ ধরেন আমার ফ্যামিলির একজনকে উঠায় নেওয়া হইলো, গুম করে ফেলা হইলো, তাকে গভর্নমেন্ট তার নথি সমস্ত কিছু ধ্বংস করে ফেলা হয়েছে, কিন্তু আমি দেখি নাই কারা নিয়ে গেছে, আমি জানি না, জানি। সো এরকম সকল রকমের প্রমাণ বা কোনো না কোনো ধরনের প্রমাণ আসলে থেকে গেছে। আমরা আসলে দাবি করতে চাই যে এই সকল গুমের বিচার করতে হবে, এগুলোর যারা নির্দেশদাতা তাদের বিচার করতে হবে, এবং এই সমস্ত কিছু যারা সংগঠিত করছেন তাদের সবারই বিচার করতে হবে। এবং আমরা আশা করি এখন যারা সরকারে আছেন তারা সেটা করবেন, এবং অলরেডি আমরা বিভিন্ন উদ্যোগ দেখতে পাচ্ছি, সেজন্য তাদেরকে ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে ভাই, শেখ হাসিনাকে কিন্তু শেখ মুজিবের মতো করা যাবে না, শেখ হাসিনার বিচার করতে হবে, শেখ হাসিনার বিচার আমাদের অবশ্যই করতে হবে। কারণ আমরা জানি বাংলাদেশে সবসময় মানে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন উনি নিজেই শাসন করেছেন সব কিছু। সো এই সমস্ত কিছুর যে অর্ডার সেটা শেখ হাসিনা থেকেই আসছে। ওবায়দুল কাদের যে বলছেন ছাত্রলীগ একাই যথেষ্ট, এই ধরনের পলিটিক্যাল যে বিষয়, এগুলো সমস্ত কিছুর বিচার করতে হবে আমাদের। এই যে আমরা আবু সাঈদের কথা বলছি, কিন্তু 32 জন শিশু যে শহীদ হইলো সেটা কি হবে? আমাদের কিন্তু এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না ভাই, এই জিনিসগুলো ভোলার কোনোই সুযোগ নেই। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে এরকম গণহত্যা কখনোই সংগঠিত হয় নাই, এবং এই গণহত্যার যে মূল হোতা শেখ হাসিনা, তার বিচার করতে হবে। তাকে ভারত থেকে বাংলাদেশে আইনা, দরকার হলে জাতিসংঘের মাধ্যমে তাকে বাংলাদেশে আইনা তার বিচার করতে হবে। আর এই বিচার যদি আমরা করতে পারি, তাইলে আমরা আশা করতে পারি যে বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সেটা আমাদের করা অবশ্যই জরুরি। আজকে আমাদের যেই পডকাস্ট আলোচনা বিষয় ছিল যে 15ই আগস্ট শোক সমাচার, আমরা আসলে অনেক আলাপ হলো বিভিন্ন, এবং আমরা এরকম অনেক হারিয়ে যাওয়া ইতিহাস আর কি, মানে হারিয়ে যাওয়া ঠিক বলা আসলে ঠিক হবে না, ধামাচাপা দিয়ে অনেক ইতিহাসের কথা আমরা জানলাম আর কি, যে গত 15 বছরে আসলে ইতিহাস কিভাবে চেঞ্জ হয়েছে বা ইতিহাস কিভাবে বিকৃত হয়েছে, বিভিন্ন ন্যারেটিভের যে পরিবর্তন এসেছে আর কি, কিংবা শেখ মুজিবকে একজন নেতা থেকে একজন স্বাধিকার আন্দোলনের উনি নেতা ছিলেন, ঠিক আছে, ওনাকে নেতা থেকে ওনাকে কিভাবে ঈশ্বর বানিয়ে দেওয়ার যে প্রক্রিয়া আর কি, যে প্রক্রিয়া সেরকম আমরা আসলে জানলাম আর কি। এবং পরিশেষে আমিও বলতে চাই আর কি, যে স্বাধীন বাংলাদেশ শুধু না, যে 71 পরবর্তী এই 2024 পর্যন্ত আসলে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই। এবং এখন পর্যন্ত যত মানুষকে গুম করা হয়েছে, যারা বাড়ি ফিরে এলো না, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে সংখ্যালঘু বলে নির্যাতন করা হয়েছে, যাদেরকে আদিবাসী বলে নির্যাতন করা হয়েছে, যাদেরকে বিরোধী দল বলে নির্যাতন করা হয়েছে, যাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে, প্রত্যেক নির্যাতনের আমরা বিচার চাই। এবং বাংলাদেশের যে ট্যাগের রাজনীতি আর কি, যে একে কেউ একটা বিরোধী মতবাদ করলে যে তাকে শত্রু বানানোর জন্য বা তার বিরুদ্ধে নির্যাতন চালানোর জন্য তাকে যে একটা ট্যাগিংয়ের যে একটা রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা বের হয়ে আসবো। এবং দলমত নির্বিশেষে বা আমরা জাতি ধর্ম বর্ণ যেটা বলি নির্বিশেষে আমরা আসলে সবাই বাংলাদেশ বলে যে এই ন্যারেটিভটাতে আসলে আমরা বিশ্বাস করব, এই বলে আজকের মতো আমরা আসলে আমাদের পডকাস্ট এখানে শেষ করছি আর কি। ধন্যবাদ।